আসসালামু আলাইকুম। কর্ণফুলী এজে চৌধুরী কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি অর্থনীতি ক্লাসে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি, যারা এবারের এইচএসসি পরীক্ষার্থী। আমি নাজনীন সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ। আচ্ছা, তোমরা জানো গত 26 তারিখ, জুলাই মাসের 26 তারিখ আমাদের অর্থনীতি প্রথম পত্র অ্যাসাইনমেন্ট দিয়েছে। আমি অনেককে, যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, আমার 376 থেকে 410, ওদেরকে নিয়ে একটি গ্রুপ খুলেছি, অ্যাসাইনমেন্ট গ্রুপ। ওখানে আমি প্রশ্নগুলো বুঝিয়ে দিয়ে থাকি। তো ওখানে অনেক হিন্টস দিয়েছি, হয়তো হুবহু বলিনি। তো তোমরা করতে পেরেছো কি না জানি না। তো আমি প্রশ্নটি কোনোভাবেই এখানে আমি ডাউনলোড করেও এখানে আমি প্রিন্ট করতে যে স্লাইডে দেখাতে পাচ্ছি না, এরকম একটা আসে। এই যে দেখো, ও এখন আসছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা অনেক দিন পর নতুন করে অ্যাসাইনমেন্ট লিখবে। এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি অ্যাসাইনমেন্ট বাদ গেলেই তোমরা পরীক্ষা দিতে পারবে না। ধারাবাহিকভাবে সব অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে কলেজে জমা দিতে হবে এবং চেষ্টা করবে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টটা প্রতি সপ্তাহে জমা দিতে। তাহলে আর তোমার কোনো রকম অসুবিধা হবে না। আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অনেকটা মূল্যায়ন করা হবে, যে তোমরা আদৌ, আমরা বুঝতে পারবো তোমরা আদৌ পরীক্ষার জন্য প্রস্তুত কি না। তো যা হোক, এই চ্যাপ্টারটা এই লকডাউনের মধ্যেও মনে হয় আমি এবং শফিক স্যার, আমাদের অর্থনীতি ডিপার্টমেন্ট, দুবার তোমাদেরকে পড়িয়েছি। এর আগেও আমি এটা ক্লাসে শেষ করিয়েছি, দ্বিতীয় অধ্যায়। তো যা হোক, আজকে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি তোমরা দেখো, যেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেককে আমি ফোনে বলেছি যে আগামী বৃহস্পতিবার 5 তারিখ যে আমাদের অ্যাসাইনমেন্টের ক্লাসটি যাবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, এটা দ্বিতীয় অধ্যায়ের পড়া। একজন ভোক্তা, এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অধ্যায় দ্বিতীয়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। তারপর দেখো এখানে কি আছে। একজন ভোক্তা মোট 7 একক দ্রব্যভোগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12, 30, 40, 42 একক এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6 ও 2 একক। প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি অঙ্কন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রম সহ রেখচিত্রের সাহায্যে উপস্থাপন করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন নিশ্চয়ই সবার কাছে আছে তোমাদের। তো শিখন ফল দিয়েছে, শিখন ফলগুলো দেখে নেবে। তোমরা এই প্রশ্নটি শিখলে কি কি জানতে পারবে। এখন দেখো, প্রশ্নটির নাম্বার কিন্তু 16 নাম্বার, নিচে নাম্বার দেয়া আছে কত, 16। তাহলে 16 নাম্বার হলে 4টা পার্ট আছে, ক, খ, গ, ঘ। 4টা পার্টেরই কিন্তু আলাদা আলাদা 4 নাম্বার করে মার্ক আছে। ঠিক আছে, তো প্রথমে উপযোগের ধারণা। এখানে কিন্তু সৃজনশীল পদ্ধতিতে থাকলেও কোনো প্রশ্ন কিন্তু এই যে 16-র মধ্যে 4 চারা, 4 ভাগ করলে 4 চারা 16। ঠিক আছে, ওই যে সৃজনশীল পদ্ধতিতে যেমন কতে 1, খতে 2, গতে 3, এভাবে না, এখানে 4টা অংশেরই 4 নাম্বার করে দেওয়া আছে। এখন দেখো, উপযোগ কাকে বলে লিখতে হবে। মোট উপযোগ, প্রান্তিক উপযোগের সংজ্ঞা, তোমার সম্পর্ক, প্রত্যাশিত ব্যাখ্যা দিতে হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সূচির প্রণয়ন, যথাযথভাবে চিত্র অঙ্কন ও ব্যাখ্যা,
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির 8টি ব্যতিক্রম যথাযথ উপস্থাপন। অর্থাৎ প্রথমে একে কী করতে হবে, উদাহরণসহ উপযোগ ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা দিতে হবে। উপযোগ কাকে বলে, এক লাইনে না, পুরো উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা দিতে হবে। 2, উদাহরণ এবং সূত্র দুইটা ব্যবহার করে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। 3 হচ্ছে যে প্রদত্ত, এখানে কিন্তু 4টা এককের মোট উপযোগ দিয়েছে, আবার 3টা এককের প্রান্তিক উপযোগ দিয়েছে। এই সূচি থেকে আমরা আবার কি মোট 7টা এককের মোট উপযোগ প্রান্তিক উপযোগ সূচি আমাদেরকে বের করতে হবে। বের করে সেই উপাত্তের আলোকে আমাদেরকে প্রশ্নটির উত্তর দিতে হবে। তারপর 4 নাম্বার কি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। বই আর 10-12টা ব্যতিক্রম আছে। আমরা এখানে দেখছি যে তোমরা একটু ভালো করলে 4 মার্ক কখন পাবে, মানে 4-এ 4 কখন দিব, ওই জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কমপক্ষে 8টি যদি ব্যতিক্রম দাও তাহলে তোমাকে 4-এ 4 দেবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো তোমরা নির্দেশনার এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আনসার করবে। ইতিমধ্যে হয়তো তোমরা করেছো, কারণ আমি এটা 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, 4-5 দিন হয়ে যাচ্ছে প্রায় আমি তোমাদেরকে এটা ফোনে বলেছি, আবার গ্রুপে বলেছি। তো আজকে অনেকে তো আবার গ্রুপে সংযুক্ত নাই, যদি আমার কাউন্সিলিংয়ের 10-20 জন থাকে তাহলে কিন্তু আবার অনেক স্টুডেন্ট বাইরে থেকে যায়। এই জন্য আমরা কি করব, এখন থেকে ক্লাসের ফাঁকে ফাঁকে যে অ্যাসাইনমেন্টটা দেয় তাই সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপর আসো এখন আমরা কিভাবে এটা লিখব। ঠিক আছে, দেখো এখানে মার্ক ডিস্ট্রিবিউশন আছে। যদি তুমি 7 পাও তাহলে তোমাকে অগ্রগতি ইমপ্রুভ করতে হবে, অগ্রগতি প্রয়োজন। যদি 8 থেকে 10 পাও, মোটামুটি 11 থেকে 12 পেলে উত্তম, আর 13 থেকে 16 যদি পাও তাহলে অতি উত্তম। যেহেতু এটা একটি গাণিতিক উপাত্ত সম্বলিত অ্যাসাইনমেন্ট, সেহেতু এখানে ফুল মার্কসও দেয়া যায় যদি এই 4 মার্ক পাওয়ার তোমার নির্দেশনাগুলো ফলো করো, তাহলে কিন্তু 16তে 16 পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যাই প্রথমে উদাহরণসহ উপযোগ ধারণার প্রত্যাশিত ব্যাখ্যাতে যাই। দেখো উপযোগ কাকে বলে। সাধারণত দেখো এটা একটু অন্ধকার আসছে। সাধারণত তৃপ্তি পাওয়াকে উপযোগ বলে, অর্থাৎ কোনো পণ্য বা সেবা ভোগ করে ভোক্তা যতটুকু তৃপ্তি লাভ করে তাকে উপযোগ বলে। যেমন আমরা লজ্জা নিবারণের জন্য কাপড় পরি, তাহলে কাপড় আমাদের লজ্জা নিবারণ করে, সেজন্য কাপড়ের উপযোগিতা রয়েছে। একজন ছাত্রের লেখার জন্য কলম দরকার, কারণ কলমের মধ্যে লেখার অভাব পূরণের ক্ষমতা আছে। খিদা লাগলে খাদ্যের প্রয়োজন, খাদ্য আমাদের ক্ষুধা মিটায়, তাহলে খাদ্য আমাদের খিদার অভাবটা মিটিয়ে দিচ্ছে, এজন্য খাদ্যের উপযোগ আছে। তারপর ঝড় বৃষ্টির নিরাপত্তার জন্য ঘর দরকার। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমার সব কিছুর উপযোগিতা আছে। ঠিক আছে, আবার দেখো মদ, আফিম, সিগারেট এগুলোর উপযোগ আছে। হ্যাঁ, কারণ যারা মদ সেবন করে বা আফিম অনেক ওষুধের কাজে লাগে, যারা ধূমপায়ী তাদের কাছে কি এই দ্রব্যগুলির উপযোগিতা আছে এবং তারা ওদের অভাবটা পূরণ করে। বস্তুত অর্থনীতিতে উপযোগের সাথে ভালো মন্দ ইত্যাদি প্রশ্ন জড়িত থাকে না। আমরা জানি অর্থনীতি 2 ধরনের আছে, ইতিবাচক, নেতিবাচক, কিন্তু অর্থনীতি কিন্তু কোনো একটা ভালো মন্দ ইত্যাদির পক্ষপাতিত্ব করতে পারে না। তারা যে কোনো দ্রব্য যা অভাব পূরণ করতে পারে তাকে আমরা কি বলবো, উপযোগ বলবো। এক্ষেত্রে একজন অধ্যাপকের অর্থনীতিবিদের আমরা একটা উক্তি দিতে পারি। অধ্যাপক মেয়ার্সের মতে
উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। ঠিক আছে, তাহলে অর্থনীতি মেয়ার্স কি বলছে? উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তারপর উপযোগ এর ব্যাপারে আমরা আরও কয়েকটি বিষয় জানতে পারি। সেটা হচ্ছে উপযোগ একটি মনস্তাত্ত্বিক বিষয়। এটি তৃপ্তির বা অনুভবের বিষয় অথবা অন্য কিছু দিয়ে তা পরিমাপ, অর্থাৎ উপযোগ সম্পূর্ণ তোমার মনস্তাত্ত্বিক বিষয়, অর্থাৎ কোন দ্রব্যটা তোমার ওই নির্দিষ্ট অভাব পূরণ করবে সেটা তোমার মানসিক অবস্থার উপর নির্ভর করবে। আবার উপযোগ স্থান কাল পাত্রভেদে একই দ্রব্যের উপযোগের তারতম্য ঘটে। যেমন শীতকালে গরম কাপড়ের উপযোগ থাকলেও গ্রীষ্মকালে তার উপযোগ থাকে না। আবার গ্রীষ্মকালে সুতি কাপড়ের উপযোগ থাকলেও শীতকালে তার উপযোগিতাটা কম। এখন বর্ষাকালে ছাতার উপযোগ বেশি, আবার অন্যান্য সিজনে ছাতাটা তেমন একটা কাজে লাগে না। তাহলে উপযোগ মানুষের রুচি, অভ্যাস, আয়ের উপর নির্ভরশীল। আবার উপযোগ স্থান কাল পাত্রভেদে একই দ্রব্যের উপযোগেরও তারতম্য ঘটে। এতটুকু দিলেই মোটামুটি তোমার 4 দিবে। আরও যদি কেউ একটু বাড়িয়ে লিখতে চাও, যে লিখতে পারো যে উপযোগ ভোগের ক্ষেত্রে ভোগের পরিমাণের উপর ভিত্তি করে উপযোগকে 3 ভাগে ভাগ করা যায়: মোট, গড়, প্রান্তিক উপযোগ। এগুলোও দিতে পারো, তবে এতটুকু দিলে যথেষ্ট। এরপর আসো যে মোট ও প্রান্তিক উপযোগ কাকে বলে। মোট ও প্রান্তিক উপযোগ মধ্যে সম্পর্ক দেখাও। মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও, ওটা বলছে যে উদাহরণও দিতে হবে, আবার সূত্রও দিতে হবে। কিন্তু উপযোগটা শুধু কি বলছে, শুধু উদাহরণ দিলে হবে উপযোগের তোমার সংজ্ঞাতে। আর মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, উদাহরণ এবং সূত্র উভয়ের সাহায্যে তোমার ব্যাখ্যা করতে হবে। সেটা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করা লাগবে। তাহলে মোট উপযোগ কি দেখো, নির্দিষ্ট সময়ে কোনো পণ্যের বিভিন্ন একক ভোগ করে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। মনে করি একজন ভোক্তা একটি আম ভোগ করে উপযোগ পায় 3 ইউটিল, দ্বিতীয় একটি আম ভোগ করে উপযোগ পায় 2 ইউটিল, তৃতীয় একটি আম ভোগ করে পায় 1 ইউটিল। সুতরাং 3টি আম ভোগ করে মোট উপযোগ পায়। প্রথম থেকে পাইছে 3, দ্বিতীয়টি থেকে 2, তৃতীয়টি থেকে 1। তাহলে মোট উপযোগ হলো 3 + 2 + 1। 3টা ভোগের ক্ষেত্রে তার মোট উপযোগ হলো 6 ইউটিল। গাণিতিকভাবে TU টোটাল ইউটিলিটি ইকুয়াল টু U1, ওই যে প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ, প্লাস U2 প্লাস U3, 3, 2, 1 ইকুয়াল টু 6 ইউটিল। ইউটিল হচ্ছে উপযোগের একক। এখন আসো প্রান্তিক উপযোগ কাকে বলে। পণ্যভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ তুমি প্রথম একক উপযোগ ভোগ করে উপযোগ পেলা 3 ইউটিল, দ্বিতীয় আরেকটি ভোগ করাতে মোট উপযোগ হয়ে গেল 2, 3 2 5 ইউটিল। তাহলে যদি তুমি দ্বিতীয় এককটি ভোগ না করতে, তাহলে তোমার মোট উপযোগ হতো 3, দ্বিতীয়টা ভোগ করাতে তোমার মোট উপযোগ হয়ে গেল 5, আবার তৃতীয়টা ভোগ করাতে মোট উপযোগ হয়ে গেল 6। তাহলে পণ্যভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের, অর্থাৎ তুমি দেখো এক একক বাড়তি পণ্যভোগের জন্য তোমার 2 ইউটিল বেড়ে গেল, আবার তৃতীয় একক বাড়তি ভোগের জন্য তোমার আরও 1 ইউটিল বেড়ে গেল। এভাবে কি হলো, তোমার উপযোগটা এই যে বাড়তি দ্বিতীয় এককে যে 2 ইউটিল বাড়তি হলো, এই যে এখানে 2 ইউটিল যে বাড়তি হলো, এটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। আবার এই দুইটা মিলে হলো 5, আবার তৃতীয় এককে গিয়ে 1 বাড়লো, মোট উপযোগ হয়ে গেল 6। এই 6 থেকে আগের 5 গেলে এই 3 নাম্বার একক থেকে যে উপযোগটা পেলাম সেটাই আমার হচ্ছে প্রান্তিক উপযোগ। দেখো
অতিরিক্ত 1 একক পণ্যভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। যেমন 1 একক আম ভোগ করে উপযোগ পায় 3 ইউটিল, দ্বিতীয় একক ভোগ করে উপযোগ হলো 2 ইউটিল, মোট উপযোগ কত 5। দ্বিতীয় একক ভোগ করাতে 2 ইউটিল বাড়তি যোগ হলো, এই 2 একক হলো প্রান্তিক উপযোগ। মানে এই যে 5 থেকে তোমার আগের মোট উপযোগ 3 বাদ দাও, তাহলে কত পাবা? এই যে তোমার 2, এটাই কি তোমার প্রান্তিক উপযোগ। ঠিক আছে, তাহলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ সমান MU। হ্যাঁ, মার্জিনাল ইউটিলিটি সমান কী হবে? মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই মোট ভোগের পরিবর্তন। মোট উপযোগের পরিবর্তনকে মোট ভোগের, এটাকে আমি ডেল টিইউ, ঠিক আছে, ডেল টিইউ, ডেলটাকে আমরা পরিবর্তন বলি, ডেল টিইউ ডিভাইডেড বাই ডেল কিউ, ভোগের পরিবর্তন। বিষয়টি নিচের চিত্রের মাধ্যমেও আমরা বুঝিয়ে দিতে পারি। দেখো, দেখো এখানে লম্ব অক্ষ, আমার চিত্রে কেন জানি এই দুইটা অক্ষ একটু এপাশ ওপাশ হয়েছে, কিন্তু আসলে কি হবে, দোনোটা অক্ষই তোমার কি হবে, এক সাইডে যাবে, অর্থাৎ নিচে নিচে হবে। ঠিক আছে, অক্ষগুলো কি হবে, নিচে নিচে হবে। হ্যাঁ, তাহলে দেখো উপরে কি করলাম, মোট উপযোগ, নিচে করলাম দ্রব্যের একক, এদিকেও দ্রব্যের একক, আর এটা কি করলাম, নিচের লম্বটাতে আমি করলাম প্রান্তিক উপযোগ। দেখো যখন আমি সূচি বের করছি, দেখো 2, 4, 6, 8, 10, 12 এগুলো কি আমার মোট উপযোগ। ঠিক আছে, এটা কি এই যেটা ইয়েতে দিছে ওই সূচির সাহায্যে না, এটা বইয়ে সূচি আছে, সূচি লাগবে না, শুধু তুমি এটা একটা চিন্তা করো যে 0 থেকে 2 থেকে 12 পর্যন্ত মোট উপযোগ নিলা, মোট উপযোগ যখন 4, প্রান্তিক উপযোগও তখন 4। এই যে 4 প্রথম একক ভোগ করে মোট উপযোগ এখানে পেলে 4, প্রান্তিক উপযোগ পেলে 4। এরপর দ্বিতীয় এককে গিয়ে মোট উপযোগ হয়ে গেল তোমার দ্বিতীয় এককে 6, কিন্তু এখানে দ্বিতীয় এককে তখন প্রান্তিক উপযোগ কত, 3। ঠিক আছে, তারপর তৃতীয় এককে গিয়ে মোট উপযোগ হয়ে গেল তোমার 9, 8-এর পর 9, আর তখন তৃতীয় এককে গিয়ে প্রান্তিক উপযোগ হলো 2। তারপর চতুর্থ এককে গিয়ে মোট উপযোগ হয়ে গেল 10, প্রান্তিক উপযোগ হলো তখন কত, 1। পঞ্চম এককে গিয়ে দেখো এই 5 নাম্বার এককে গিয়ে মোট উপযোগ সবচেয়ে বেশি। ঠিক আছে, অর্থাৎ 10, মোট উপযোগ সবচেয়ে বেশি অর্থাৎ 10, আর সেই সময় প্রান্তিক উপযোগ কিন্তু 0। আর 0 কীভাবে বুঝছো, 5 একক পর্যন্ত সে ভোগ করলো কিন্তু কোনো উপযোগ উপরের দিকে যায়নি, সেজন্য এই তোমার এই 5 এককের এখানে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। এই জন্য আমরা বুঝতে পারলাম যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন 0। এরপর মোট উপযোগ যখন হ্রাস পেতে থাকে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এই বিষয়গুলো কি করতে হবে আমাকে, এখানে আমি বর্ণনা করেছি। দেখো চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ পরিমাপ করা হয়েছে। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। মোট উপযোগ যখন সর্বোচ্চ
10 একক হয়, প্রান্তিক উপযোগ 0। ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেলে মোট উপযোগ হ্রাস পায়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। নিচে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্কগুলো দেখা হল। এতক্ষণ কিন্তু আমি চিত্রের বর্ণনা দিলাম, ঠিক আছে। এরপর সম্পর্কটা দেখো, মোট উপযোগ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি, অর্থাৎ টোটাল ইউটিলিটি ইকুয়াল টু যে সব প্রান্তিক উপযোগগুলো যদি যোগ করো তখন তুমি কি পাবা? মোট উপযোগ পাবা। অর্থাৎ মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি, আর প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের পরিবর্তনকে পণ্যভোগের পরিমাণ দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায়। অর্থাৎ মোট উপযোগ যে MU1 থেকে MU2তে গেলে যতটুকু মোট উপযোগ বাড়বে, ঠিক আছে, এই দুইটার MU1 এবং MU2 এর যোগফল থেকে MU1 বাদ গেলে কি আসবে? তোমার MU2। এটাই হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ। অর্থাৎ মোট উপযোগের পরিবর্তনকে কি করতে হবে? মোট ভোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে সেটা হবে যে প্রান্তিক উপযোগ। এটা আমরা গাণিতিকভাবে একটু দেখাতে পারলাম যে MU প্রান্তিক উপযোগ সমান এই যে ডেল, এতক্ষণ যে বলছিলাম আসলে আমার ওই স্লাইডে করা হয় নাই। এখন দেখো এই যে ডেল মোট উপযোগের পরিবর্তন, এই ডেল দিয়ে আমরা পরিবর্তনটাকে বুঝাবো, ভোগের পরিবর্তন। অর্থাৎ যে উপযোগ 2 থেকে 5 থেকে 6 গেল মোট উপযোগ, তাইলে পরিবর্তন কত হলো? 6 থেকে 5 গেলে 1। আর ভোগের পরিমাণ কি হলো? 5 থেকে 6 থেকে একক থেকে 5 একক গেলে 1 একক। তাহলে এই যে তোমার 1, এটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ, ঠিক আছে। এরপর আসো 2 নাম্বার পয়েন্টে, ভোগের পরিমাণ যখন বাড়ে তখন মোট উপযোগ বাড়তে থাকে, কিন্তু প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। অর্থাৎ মোট উপযোগ যখন বাড়তে থাকবে, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পেতে থাকবে। 3 নাম্বার দেখো, ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন প্রান্তিক উপযোগও ক্রমহ্রাসমান হারে কমে। এটা তোমরা ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির 4টা থেকেই বুঝতে পারবে। 4 নাম্বার কি? মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন 0 হয়, ঠিক আছে। তারপর এরপর ভোগের পরিমাণ আরও বাড়ালে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এই 5টা মোটামুটি পয়েন্ট দিলে হবে, হ্যাঁ। অত বেশি ওই যে ওখানে কিছু পয়েন্ট আছে বইয়ে যে ক্রমবর্ধমান হারে কমলে প্রান্তিক উপযোগও ক্রমবর্ধমান হারে কমবে, এইসব দেওয়ার দরকার নাই, মোট এই পয়েন্টগুলো দিলেই হবে। তারপর আসো, কারণ ওখানে প্রতিটা পয়েন্টের সাথে একটা করে চিত্র দেওয়া আছে, এই একটা চিত্র দিয়ে টোটাল দিবা। আর এই চিত্রটাতে কিসের দরকার নাই, তোমার কোনো এটা আঁকবা এই কথাগুলো বাদ দিয়ে, উপরের কথাগুলো বাদ দিয়ে শুধু এই চিত্রটা এঁকে মোট উপযোগ দিবা, তারপর আরগুলো আঁকবা, উপরের কথাগুলো কিন্তু দিও না। তারপর এবার আসো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি বলেছে? কি ওই তোমার যে উদ্দীপক অনুসারে একটি চার্ট বানাতে হবে, চার্ট বানিয়ে তারপর তোমার সেখানে কি করতে হবে? এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমে আমরা মূল বক্তব্য যাব। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য অবস্থায় স্থির থেকে বা অপরিবর্তিত থেকে নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ হ্রাসমান হারে হ্রাস পাচ্ছে বলেই কিন্তু মোট উপযোগটা বাড়ছে হ্রাসমান হারে, বুঝছো? ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ এভাবে হ্রাস পাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে উদ্দীপকের আলোকে সূচি তৈরি করা হলো, দেখো। সেটার সূচিটা একটু অন্ধকার আসছে কেন? আচ্ছা দেখো, এবার পণ্যভোগের পরিমাণ 7, সেখানে কি বলছে? প্রথম, তৃতীয়, হ্যাঁ, পঞ্চম আর সপ্তমের কি দেওয়া আছে? মোট উপযোগ দেওয়া আছে। তারপর আবার
তোমার দ্বিতীয়, চতুর্থ, এই যে তোমার চতুর্থ আর ষষ্ঠর মনে হয় প্রান্তিক উপযোগটা দেওয়া আছে। এটা প্রশ্ন দেখলে দেখবা। তো আমরা পুরোটা চার্ট বের করে এটা এভাবে লিখে ফেলবো যে দ্রব্যের একক প্রথমে কত, 4 একক, ঠিক আছে, 4 একক। তারপর প্রথমে বললো কি মোট উপযোগ হচ্ছে 12। দেখো আর একটু কাছে নিয়ে যাই যে দ্রব্যের একক হচ্ছে 1 2 3 4 5 6 7। এরপর মোট উপযোগ 12 22 12। যখন মোট উপযোগ 12 তখন প্রান্তিক উপযোগও কত, 12। এরপর মোট উপযোগ, প্রান্তিক উপযোগ দিছে 10। এখন মোট উপযোগ পাবো কিভাবে, এই 12 আর 10 যোগ করে হয়ে গেল 22, ঠিক আছে। 12 আর 10 যোগ করে কি পেলাম, 22। এরপর মোট উপযোগ পেলাম 30, প্রান্তিক উপযোগ ছিল না, 30 থেকে 22 গেলে হলো 8, প্রান্তিক উপযোগ পেলাম, ঠিক আছে। এরপর এই যে তোমার মোট উপযোগ দেয়া আছে কত, তোমার প্রান্তিক উপযোগ দেয়া আছে 6, তাহলে 30-এর সাথে 6 যোগ করলে পাবো 36। আবার 36 থেকে 30 বিয়োগ করলে প্রান্তিক উপযোগ পাবো 6। এরপর মোট উপযোগ দেয়া আছে 40, 40 থেকে এই যে আগের মোট উপযোগ বাদ গেলে প্রান্তিক উপযোগ পাবো 4। এরপর মোট উপযোগ দেয়া ছিল, প্রান্তিক উপযোগ দেওয়া ছিল 2, তো 40-এর সাথে 2 যোগ করলে মোট উপযোগ হবে 42। এরপর মোট উপযোগ দেয়া ছিল 42, 42 থেকে 42 বিয়োগ দিলে প্রান্তিক উপযোগ হবে 0। এটা তোমরা বের করতে পারবে। এই যে আমি সূচিটার এখানে বর্ণনা দিয়েছি, ঠিক আছে। সূচিটার এখানে কিন্তু সূচির বর্ণনা দেওয়া আছে, চিত্র থেকে দেখা যাচ্ছে তৃতীয় এককে মোট উপযোগ 30, প্রান্তিক উপযোগ তখন 0.8। এভাবে পুরাটা প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে, সপ্তম এককে মোট উপযোগ বাড়েনি, অর্থাৎ প্রান্তিক উপযোগ 0। এরপর আরও ভোগ করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। পুরোটা এখানে বর্ণনা দেওয়া আছে। এরপর আমরা চিত্রে চলে যাই। চিত্রে দেখো, চিত্রে লম্ব অক্ষে করেছি মোট, আগের চিত্রে কিন্তু প্রথমে মোট উপযোগ আলাদা করেছি, প্রান্তিক উপযোগ নিচে। আমাদের বইয়ে যেহেতু মোট উপযোগের এখানে আলাদা চিত্র নাই, অনেকে দেখা যাচ্ছে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আলাদা করে দিয়েছে, কোনো প্রয়োজন নাই। আমাদের বইয়ে যেরকম আছে আমরা শুধু প্রান্তিক উপযোগটা এখানে পরিমাপ করব, মোট উপযোগ আমরা চিত্রে অঙ্কনটা দেখাবো না। দেখানো যায় কিন্তু এখানে প্রয়োজন নাই, কারণ বিধিটাই হচ্ছে, আমি মনে করি বিধিটাই আছে যে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, অর্থাৎ প্রান্তিক উপযোগটা ক্রমহ্রাসমান। তাহলে দেখো আমি সেটাই শুধু চিত্রায়িত করব, আমার মোট উপযোগের কথা কিন্তু এখানে আসেনি। যেটা বিধি আছে সে অনুযায়ী বইয়ে একটা চিত্র আছে, তোমরা ওই একটা চিত্রই দিবা, কিন্তু কিসের সাপেক্ষে, সংখ্যাগুলো দিব উদ্দীপকের মতে। দেখো এখানে 7টা একক আছে, 1 2 3 4 5 6 7, 7টা একক সমানভাবে নিবে, ঠিক আছে। এখন দেখো এদিকে মোট প্রান্তিক উপযোগ আছে কিন্তু 2 4 6 8 10 12 আমরা চিত্রায়িত করছি প্রান্তিক উপযোগ, ঠিক আছে। তাহলে প্রান্তিক উপযোগগুলো কি কি, 2 4 6 8 10 12, এখানে টিইউটা হবে না, শুধু এমইউ। এখন দেখো প্রথম একক থেকে আমি প্রান্তিক উপযোগ পেলাম 12, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগ পেলাম 10, বি দ্বারা নির্দেশিত। তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগ পেলাম 8, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এখানে এই কথাগুলো পরিবর্তে একটু যদি বাড়িয়ে লিখো অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা সংক্ষেপে বলছি। যেমন যে যদি বলি যে লম্ব অক্ষের 8 সূচক বিন্দু হতে লম্ব অঙ্কন করলে, ভূমি অক্ষের 3 সূচক বিন্দু হতে লম্ব অঙ্কন করলে উহারা সি বিন্দুতে লম্বদ্বয় সি বিন্দুতে ছেদ করে, তাহলে সি হলো প্রান্তিক উপযোগ রেখার একটি বিন্দু। এত লম্বা না লিখে শুধু তৃতীয় একক যখন ভোগ করছে প্রান্তিক উপযোগ তখন 8, যা
সি বিন্দু দ্বারা নির্দেশিত। চতুর্থ এককে যখন ভোগ করছে তখন প্রান্তিক উপযোগ 6, যা ডি বিন্দু, পঞ্চম একক ই বিন্দু, ষষ্ঠ এককে গিয়ে প্রান্তিক উপযোগ 2, যা এফ বিন্দু, সপ্তম এককে গিয়ে প্রান্তিক উপযোগ কিন্তু 0। সে এই দিকে ভোগ করেছে 7 একক কিন্তু উপরের দিকে যায়নি, এই জন্য জি বিন্দুর অবস্থান এই 7-এর সাথে হবে। এখন এ বি সি ডি ই এফ জি যোগ করে যে রেখা পাবো ওইটাই হচ্ছে আমার কি তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ঠিক আছে, এরপর আসো, একটু লেন্দি হয়ে যাচ্ছে, তারপরও তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য দিচ্ছি। দেখো, এই যে চিত্রটার বর্ণনা দিলাম, এখানে এবিসিডি যোগ করে যে রেখা পাই সেটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ রেখা, রেখাটি নিম্নগামী। এরপর আসো যে বিধিটির ব্যতিক্রমগুলো দেখো, যে আমাদের বইয়ে 8টা বিধি আছে, আর 10-12টা বিধি আছে, সেখান থেকে 8টা বিধি তোমরা সুন্দর করে লিখে দিবে, তাহলে কিন্তু ফুল মার্ক পাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, তোমাদেরকে বইমুখী হতে হবে, কারণ তোমরা জানো যে অগাস্টের 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে। আমি তোমাদেরকে কাউন্সিলিংয়ে অনেককে বলেছি বা ফোনে বলেছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হতে পারে, না এই মাসেই দিচ্ছে, তাহলে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। আর অ্যাসাইনমেন্টটি তাও যদি না বুঝো আমাকে ফোন করে জেনে নিবে, একাডেমিক ক্যালেন্ডারে আমার নাম্বার আছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।